ইতিহাসে লক্ষণ সেনের পরে, আগে এবং পরে একটি সরকার এভাবে পালিয়ে যাওয়ার ইতিহাস আর পৃথিবীতে আছে কিনা কোথাও আমার জানা নেই। সুতরাং এটি এদেশের মানুষ নানাভাবে লাঞ্ছিত, বঞ্চিত হয়ে, নিরাপত্তাহীন হয়ে নিজেদের নিরাপত্তার দায়িত্ব তারা নিজেরা তুলে নিয়েছে। দেশের জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত করবার জন্য আপনাদের অনেকের জানা আছে যে ইনস্ট্রাকশন ফর সিকিউরিটি অফ কেপিআই ইন বাংলাদেশ, মানে কেপিআই নীতিমালা নামে 1997 একটি নীতিমালা হয়েছিল। তো জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত করবার জন্য এখানে যে কেপিআই ভুক্ত যে জায়গাগুলো রয়েছে, কেপিআই অধীনে আমরা যাদেরকে গুরুত্বপূর্ণ স্থাপনা বলি, কারণ সেগুলো হচ্ছে জাতীয় নিরাপত্তার সাথে সম্পৃক্ত। তো আমাদের দেশের সীমান্ত যেমন সুরক্ষিত রাখতে হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য, ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও সুরক্ষিত রাখবার জন্য এই 1997 যে নীতিমালাটি প্রণীত হয়েছিল। তো 2013 এই নীতিমালাটি আবার সংশোধন করে যুগোপযোগী করার চেষ্টা করা হয়েছিল। তো এটিকে বলা হয়েছিল যে দেশের জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত করবার জন্য, আরো যুগোপযোগী করার জন্য এটি করা হয়েছে। তো আমার পূর্বের আলোচকদের কাছে শুনেছেন যে আমরা দীর্ঘ 16 বছরে জাতীয় নিরাপত্তার অবস্থাটি কি ছিল, একটি নীতিমালা ছিল, কিন্তু আমাদের যে আমরা কেপিআই ভুক্ত যে স্থাপনাগুলোকে বুঝি, আমরা যদি সেগুলোর বাইরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের সীমান্ত। সেই সীমান্ত কি নিরাপদ ছিল? নিরাপত্তার চাদরে যেখানে ঢাকা থাকবার কথা সেটি নিরাপদ ছিল? আমাদের আকাশ সীমা কি নিরাপদ ছিল? আমাদের জলসীমা কি নিরাপদ ছিল? আমাদের সাইবার সিকিউরিটি কি নিরাপদ ছিল? এই জায়গাগুলো নিরাপদ ছিল না। আর এর বাইরে তো আমাদের অর্থনীতি, আমাদের ব্যক্তি জীবন, আমাদের ব্যক্তির অধিকার, আমাদের বাক স্বাধীনতা, এগুলো কি নিরাপদ ছিল কিনা? এটি যদি আপনাদের কাছে প্রশ্ন করি তাহলে সবাই বলবেন যে এগুলো নিরাপদ ছিল না। কারণ হচ্ছে যে 2013 সালে যে নীতিমালাটি যুগোপযোগী করার নামে আমরা দেখেছি বিগত সরকার তাদের নিজের বাসভবন, নিজের অফিস, নিজের আত্মীয় স্বজনের অফিস, নিজের সন্তান, নিজের উত্তরসূরি যারা হবেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা করেছেন। এদেশের মানুষের নিরাপত্তা রক্ষা করবার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য কোনো ব্যবস্থা তাদের হাতে ছিল না। তারা যারা এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের জীবন নিরাপদ করবার জন্য কোনো ব্যবস্থা তাদের কাছে ছিল না। আমাদের সীমান্ত নিরাপদ ছিল না, আমাদের এদেশের সেনাবাহিনীর কর্মকর্তাদের জীবন নিরাপদ ছিল না, যার কারণে 57 জন সেনা অফিসারকে তারা হত্যা করেছে। তো তাদের নিরাপত্তা দিতে পারেনি, তাদের নিজের জীবনে নিরাপত্তা নেওয়ার জন্য তারা সব কিছু করেছে। তো এদেশের মানুষ যখন বুঝেছে যে এই সরকার এদেশের জনগণের স্বার্থে রক্ষা করবার জন্য কোনো দায়িত্ব তাদের নেই, তাদের নিজেদের নিরাপত্তার জন্য তারা এসেছে, তাদের নিজেদের আখের গোছাবার জন্য তারা এসেছে, তাদের নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তারা এদেশের ক্ষমতায় বসেছে এবং সেই ক্ষমতা কুক্ষিগত করবার জন্য, নিজের স্বার্থ সুরক্ষিত রাখবার জন্য যা যা করা দরকার তাই করেছে। এদেশের গণমাধ্যমের নিরাপত্তার নামে গণমাধ্যম কর্মীদের অধিকার হরণ করেছে। এদেশের নিরাপত্তা নামে দেশের ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এদেশের কোনো গণমাধ্যম ছিল না, মানুষ যেখান থেকে কথা বলবে। এর মানে হচ্ছে যে এদেশে মানুষের কোনো নিরাপত্তার দায়িত্ব তাদের ছিল না, এদেশের মানুষের অর্থনৈতিক নিরাপত্তার দায়িত্ব তাদের ছিল না, যেটি একটি রাষ্ট্রের সরকারের প্রধানতম দায়িত্ব। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, দেশের জনগণ, দেশের মানুষের জানমালের ইজ্জত আবরুর নিরাপত্তা রক্ষা করা, সেই প্রধান দায়িত্ব তারা পালন করেননি। যার ফলশ্রুতিতে এদেশের মানুষ যখন ঘুরে দাঁড়িয়েছে, তারা ইতিহাসের যে জঘন্যতম অধ্যায় রচিত হয়েছে, মানে তাদের জন্য আমি বলবো যে ইতিহাসে লক্ষণ সেনের পরে, আগে এবং পরে একটি সরকার এভাবে পালিয়ে যাওয়ার ইতিহাস আর পৃথিবীতে আছে কিনা কোথাও আমার জানা নেই।
সুতরাং এটি এদেশের মানুষ নানাভাবে লাঞ্ছিত বঞ্চিত হয়ে নিরাপত্তাহীন হয়ে নিজেদের নিরাপত্তার দায়িত্ব তারা নিজেরা তুলে নিয়েছে এবং সেই দায়িত্ব যখন নিজেদের হাতে তুলে নিয়েছে তখন তারা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এর মানে আমাদেরকে অরক্ষিত করে আমাদের অধিকারকে হরণ করে তারা পালিয়ে গিয়েছে। সুতরাং আমি বলতে চাই যে আজকে যেই আলোচনা যে সেমিনারের আয়োজনটি করেছে, যে প্রস্তাবনাগুলো এখান থেকে দেয়া হয়েছে, বর্তমান সরকারে যারা আছেন আমি জানি না তারা কতদিন থাকবেন, তো আমরা প্রত্যাশা করেছি যে তারা আরো কিছুদিন থেকে যে সংস্কারগুলো দরকার এই নিরাপত্তা নীতিমালার ক্ষেত্রে, দেশের বাক স্বাধীনতার ক্ষেত্রে, গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে, বিচারের সংস্কৃতি চালু করবার ক্ষেত্রে, এদেশের সুস্থ সংস্কৃতি চালু করবার জন্য যে সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো করা পর্যন্ত তারা থাকবেন এবং এদেশের মানুষের ইজ্জত আব্রু জান মাল অর্থনৈতিক নিরাপত্তার একটি ব্যবস্থা করে তারা একটি নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা দিয়ে তারা যাবেন। এর আগ পর্যন্ত তারা থাকবেন সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হলো তিনটা জিনিস, একটা দেশের মানুষ, একটা দেশের স্বার্থ এবং একটা দেশের সার্বভৌমত্ব। এই তিনটা জিনিসকে সেফগার্ড করার জন্য যে বিস্তারিত যে নীতিমালাটা থাকে এবং এই নীতিমালাটা বাস্তবায়ন করার জন্য যে ফ্রেমওয়ার্কটা থাকে, এই ফ্রেমওয়ার্কটাই হলো এই ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন। এখানে সব কিছু থাকবে। যেমন একটু চিন্তা করে দেখেন তো, গত 16 বছরে আমাদের ফরেন পলিসি কি আমাদের হাতে ছিল? আমরা কি কন্ট্রোল করতাম? করতাম না। আমাদের অর্থনীতি কি আমরা কন্ট্রোল করতাম? করতাম না। আমাদের কালচার, আমাদের শিক্ষা ব্যবস্থা, ইভেন আমাদের নিরাপত্তা, বেশির সবই দেখা যাচ্ছে আমরা কন্ট্রোল করতাম না। কন্ট্রোলটা হয়তো রিমোট কন্ট্রোলের মাধ্যমে অন্য জায়গা থেকে আসতো, কিন্তু আমাদের সীমান্ত কিন্তু অরক্ষিত ছিল, বর্ডার গার্ড দিচ্ছিল। তার মানেটা হলো আমাদের সার্বভৌমত্ব, আমাদের অস্তিত্ব, এ সব কিছু শুধুমাত্র সশস্ত্র বাহিনীর উপরে নির্ভর করে না, সব কিছুর উপরে নির্ভর করে। এবং এই বিষয়গুলোই এই বিজ্ঞ বক্তারা বিস্তারিত আলাপ করবেন। এবং এই যে নীতিমালার কথা আমরা বলছি, ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন অথবা জাতীয় নিরাপত্তা নীতিমালা, এটার একটা প্রাইম উদ্দেশ্যটাই হলো একটা দেশকে স্থিতিশীল রাখা, দেশের একতা বা ঐক্যটা ধরে রাখা এবং দেশের হারমোনি অথবা যে সম্প্রীতি এটা যেন বজায় থাকে, এইটার দীর্ঘমেয়াদে এইটা রক্ষা করা। তো আমি আর কিছু বলছি না, তো আমি শুধু এইটুকুই বলছি আমাদের সবার জন্য যে আমাদের নিরাপত্তা বিষয়টা আমাদের সবার, এই নিরাপত্তা এই সেন্সটা যেন আমাদের সবার ভিতরে থাকে, যে দেশের প্রয়োজনে আমরা যেন যে কোনো সময়ে দেশের পাশে দাঁড়াই এবং এই নিরাপত্তার বিষয়টা মাথায় রাখি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জাতি জানতে পারে আমাদের যে নিরাপত্তা, এই নিরাপত্তায় বিগত 17 বছর কোথায় ছিল? 15 বছর নয়, বিগত 17 বছর কোথায় ছিল? এই নিরাপত্তা আমাদের হাতে ছিল না। আমাদের নিরাপত্তা আমাদের হাতে ছিল না, আমাদের নিরাপত্তা ছিল আমাদের প্রতিবেশী দেশ। মাওলানা ভাসানী যেটা বলে গেছে এই জাতিকে, এই জাতি যখন বুঝতে পারবে যে আমাদের একমাত্র দুশ্মনকে ভারত, তখন বোঝা যাবে যে এই জাতির মধ্যে জ্ঞান বুদ্ধি কিছুটা হয়েছে। তো অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি, আমরা সেটা এই জাতি এখনো 18-19 কোটি মানুষ, এই জাতি এখনো পুরোপুরি বুঝতে পারে নাই। আমি বিশ্বাস করি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশ জাতি একটা মেসেজ পাবে। আমাদেরকে কৃষক, কামার, কুমার সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য কাজ করা। আমি বলতে চাই আমাদের যে এক ঝাঁক ক্ষুদ্র পাখি, আমাদের কলিজার টুকরা, যাদের মাধ্যমে এই জাতিকে মুক্ত করার ব্যবস্থা মহান আল্লাহ করেছেন, আমরা যাতে এই বিজয়কে ধরে রাখার জন্য সকল শক্তি নিয়োগ করতে পারি, এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে আজকে আমাদের কাজ করা উচিত। কোনো রকমের ভেদাভেদ নয়, কোনো ধরনের ভেদাভেদ নাই। প্রধান উপদেষ্টাকে বুঝতে হবে যে আজকে আমাদের হিট কোথা থেকে আসতে পারে, সেটাকে শনাক্ত করে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করতে হবে। আমাদের সাথে মহান আল্লাহ আছে,
মহান আল্লাহ আমাদের সাথে থাকলে সারা পৃথিবীর কোন শক্তি আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারবে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি।